বানাতে গেলে পাসপোর্টটা যে ডিপার্টমেন্ট বানায় সেই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেসব হ্যান্ডস আছে, আর তারপরে পশ্চিমবঙ্গের যেটা ভাইটাল রোল আছে যেটা পুলিশ ভেরিফিকেশন। কিন্তু ওই যে একটা কথা আছে না, সেই বজ্রাটুনি ফোসকা গেরো, সেই রকমই একটা ব্যাপারটা এসে যাচ্ছে। এত জালিয়াতি পাসপোর্টের ক্ষেত্রে তো আমার শুনেই তো কেমন লাগছে। পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের একটা উইং স্পেশাল ব্রাঞ্চ, আর জেলা হলে সেটা ডিআইবি, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। তো সেই ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যারা অফিসার আছে তাদেরকে কিন্তু অনেক কশাসলি এটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু পাসপোর্ট যদি জঙ্গিদের হাতে চলে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের নাশকতা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তার সঙ্গেও কথা বলেছি আমরা। তিনি কি বলছেন শুনে নেব। এই পশ্চিমবঙ্গ যে রাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি, হেভেন অফ ক্রিমিনালস, হেভেন অফ অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস। এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে। এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই, আধার করতে অসুবিধা নাই, তৃণমূল নেতাকে ধরলেই সবকিছু পাওয়া যাবে। এখানে না প্রশাসন আছে না সরকার আছে, এখানে শুধু পয়সার খেলা আছে। এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দুধ এনে বিক্রি করা যাবে, শুধু পয়সার দরকার। তো স্বাভাবিকভাবে এই বাংলায় এগুলো হয়েছে। এবং এই করিডোর আজকের নয়, শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেক করিডোর বলা হয়, তার থেকে মাত্র 38 কিলোমিটার দূরে দোকলাম, সেখানে চীনের সামরিক বাহিনী বসে আছে। কোথায় আসি আমরা? পাশে নাথুলা পাস, সিকিম, কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত সেখানটাই। স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ভালনারেবিলিটি আমাদের বাড়ছে। চিকেন নেক একটা স্ট্র্যাটেজিক একটা ইমপ্লিকেশন আছে, এটা সামরিক গুরুত্ব আছে, আজকের নয় বরাবরের। কিন্তু সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন? শুনে নেব সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। পাসপোর্ট এত তৈরি হচ্ছে কি করে? প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের তো একটা ব্যাখ্যা দিতে হবে। পাসপোর্ট তৈরি করার কাজ তো ওই পাড়ার তৃণমূলী পঞ্চায়েত প্রধান বা তৃণমূলী জেলা সভাপতি তারা একা হতে পারে না। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন উভয়তই তারা কিন্তু যুক্ত। এবং আমি তো চাইবো এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিয়ে, কারণ এর সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির ব্যাপারটা যুক্ত, সুরক্ষার প্রশ্নটা যুক্ত। তারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে একটা নির্দিষ্ট তদন্ত করছেন না? এইসব তদন্ত না করে বাজারে ছেড়ে দিয়ে গুজব, তাতে কোনো লাভ নেই। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত করে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাসপোর্ট তৈরি হওয়াটা খুব একটা সহজ ব্যাপার না। নিঃসন্দেহে এর সঙ্গে প্রশাসনিক উচ্চ মাথার যোগাযোগ আছে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, তিনি কি বলছেন শুনে নেব। স্যারকে সিবিআই ধরতে এসেছিল এবং মুখ্যমন্ত্রী রাত জেগে রাস্তায় ধর্ণা দিয়েছিলেন। কেউ কেউ বলে পরিষ্কার বিভিন্ন স্ক্যামের লাল ডায়েরি মুখ্যমন্ত্রীকে কি করে বাঁচানো যায় সেই পরিকল্পনাকারী মানুষের নাম হচ্ছে রাজীব কুমার। তৃণমূল দলের মধ্যে কে কার সঙ্গে গোষ্ঠীকন্দল করছে, কে তৃণমূল অন্যায় করছে সেটাকে ভাল লাগছে না বলছে তাকে দল থেকে বার করার, এই বিভিন্ন ইনপুট দেওয়াতে তিনি ব্যস্ত। যে দক্ষ অফিসার রাজীব কুমার, যার পরিচয় পরিচিতি মানুষের কাছে এই রকম হয়ে গেছে, তো এই ধরনের মানুষ যে দলের সেবা করতে ব্যস্ত, তিনি জনগণের সেবা করার জন্য চাকরি পেয়েছেন, কিন্তু তিনি করছেন একটা দলের সেবা। আর যে দলটা চাই হচ্ছে যে কোনো মূল্যে রাজ্য দেশের সর্বনাশ করে ভোট লুট করো, তাই রাজীব কুমার ব্যক্তিগত স্বার্থে তিনি তার ডিগ্রিকে, মেধাকে অসম্মান করছেন। দেশকে যারা বিপন্ন করছে মনে হচ্ছে তো তিনি তাদের হাত শক্ত করে ফেলছেন এই উদাসীনতার মধ্যে। এবার নজর রাখবো যেদিকে মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাস আলী, তার একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে, একের পর এক তথ্য সামনে আসছে তার সম্পর্কে। এবং ভয়ঙ্কর সব সেই তথ্য, যে তথ্য আমরা জানতে পারছি এখনো পর্যন্ত 27 বছর বয়স থেকে অপরাধ জগতে হাত পাকিয়েছিল এই আব্বাস আলী। তার একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে। 2017 সালে মহিলাকে অপহরণের নাম জড়ায় 21শে মে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। অসুস্থতার অজুহাতে 2018 সালে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি হয়, সেখান থেকে পালানোর চেষ্টা করে ধরাও পড়ে। কয়েক বছর জেল খেটে জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মেলায় আব্বাস। স্লিপার সেলের হয়ে কাজ করত, স্থানীয় যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিত আব্বাস। আব্বাসের বাড়ি থেকে পাওয়া গিয়েছে পাসপোর্টও।
কে এই আব্বাস আলী একবার একটু দেখে নেওয়া যাক। আব্বাস আলী সম্পর্কে যা জানতে পারা যাচ্ছে, হরিহর পাড়ার বাসিন্দা আব্বাস জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, নারী অপহরণেও যুক্ত এই আব্বাস আলী। 2017 সালে মহিলাকে অপহরণ করে, 2017-ই 21শে মে গ্রেফতার করা হয় তাকে। 2018-তে পালানোর চেষ্টা করে, যদিও সফল হয়নি, পাকড়াও করা হয় তাকে। জেল থেকে বেরিয়ে পরে জঙ্গি সংগঠনে যোগ দেয়। জেল থেকে বেরিয়ে পরে জঙ্গি সংগঠনে যোগ দেয়, স্লিপার সেলের হয়ে কাজ করত এবং এলাকার যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিত। ওর বাড়ি থেকে বেশ কিছু পাসপোর্টও পাওয়া গিয়েছে। আব্বাস আলীর দিদির সঙ্গে কথা বলেছিলাম আমরা, তারা কি বলছে, তারা কি জানতো আব্বাস আলী এত কিছুর সঙ্গে জড়িত? শুনুন। আমার ভাই কোনো জালিয়াতি বা কোনো অন্যায় ব্যবসায় নাই, জড়িত নাই। আমরা আমার ভাইকে, আমরা বাড়ির ফ্যামিলি সবাই জানি, মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাইকে এরকমভাবে একটা ফাঁসিয়েছে। ফাঁসিয়ে দেওয়া হয়েছে ভাইকে বলছে আব্বাস আলীর দিদি, কিন্তু আব্বাস আলীর নাম অপরাধ জগতের সঙ্গে 2017 সাল থেকে জড়িত এবং পরে যখন ছাড়া পায় জেল থেকে, তারপর জঙ্গি সংগঠনে যোগ দেয়, এলাকার যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিত, স্লিপার সেলার হয়েও কাজ করত। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি আব্বাস আলীর আরো কুকীর্তির পর্দাফাঁস। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে এই যে আব্বাস আলী, সে কিন্তু শুধু যে জঙ্গি সংগঠনের কাজ করতো এমনটা কিন্তু নয়। 2017 সালের একটি ওই হরিহরপাড়ারই বহরান গ্রামের এক মহিলাকে অপহরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল এই আব্বাস আলীর। 2017 সালের 21শে মে হরিহরপাড়া থেকে এই আব্বাস আলীকে গ্রেফতার করে পুলিশ এবং তারপরে তার জেল হয়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জেলে থাকাকালীন অসুস্থতা হওয়ার ভান করে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লফুল কাস্টাডি থেকে পালিয়ে যাওয়ার যে ধারা রয়েছে সেই ধারাতেও তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল, এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এরপরে বেশ কয়েক বছর জেল খাটার পর তার জেল মুক্তি হয় এবং জেএমবি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার যে একেবারে স্লিপার সেল হিসেবে সে কিন্তু কাজ করতে শুরু করে। স্বাভাবিকভাবে এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়াও কিন্তু ছিল এই আব্বাস আলীর মূলত কাজ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। অর্থাৎ আব্বাস আলী অস্ত্র প্রশিক্ষণ দিত যুবকদেরকে এবং স্লিপার সেলের হয়ে কাজ করত, জঙ্গিদের সংগঠনের সঙ্গে যুক্ত, সেই সংগঠনে কাজ করার জন্যই অস্ত্র প্রশিক্ষণের কাজ করত এই আব্বাস আলী। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি কি বলছেন শুনে নেব। প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি কি বলছেন শুনে নেব। এগুলো একমাত্র কারণ হচ্ছে কি বেকার। আপনি দেখবেন এই কিছুদিন আগে আনন্দপুর থানা এলাকায় একটা স্কুলের মধ্যে এক গাদা ওখানে বাংলাদেশে ধরা পড়লে আমাদের স্টেট পুলিশই ধরেছে, কিন্তু এখানে আপনি শুধু মালদা মুর্শিদাবাদ বললে হবে না। আপনি নদিয়া বলুন, আপনি বীরভূম বলুন, আপনি নর্থ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, আপনি ক্যালকাটা বলুন, কোন জায়গাটা বাদ দেবেন? ক্যান্সার মতো ছড়িয়ে গেছে। আপনি জেএমইউ, জেএমবি থেকে শুরু করে আজকে একদম স্পষ্ট দে হ্যাজ গট গুড লিঙ্ক উইথ লস্কর-ই তৈবা, আইএসআই, আইএস, এদের সাথে একদম যুক্ত। কেন? তারা কোটি কোটি টাকা দিচ্ছে। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচি, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনে নেব তিনি কি বলছেন। 71 সালের পর 2024-এ এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে। জেহাদি ইসলামিক সন্ত্রাস মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগের চতুর্থবার ক্ষমতায় আসা, হাসিনার চতুর্থবার ক্ষমতায় আসাকে নস্যাৎ করে দিয়ে সেখানে মৌলবাদীরা আবার নতুনভাবে একটা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা প্রো পাকিস্তান আখড়া তৈরি করতে। আসল কথাই
এই যে পলিটিক্যালি জেহাদি ইসলাম, এটা একটা ওই ইকোনমিক্সে একটা কথা আছে না, ইকোনমিক্সে সার্কুলার ইকোনমিক্স, এটা একটা সেই সার্কুলার ইকোনমিক্সের রোল নিয়েছে। শুনে নেব প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য। এগুলো নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। তার মানে এই নয় যে আমরা ভীত সন্তুষ্ট, আমরা প্রস্তুত আছি। প্ররোচনা করলে বাংলাদেশ জানে বালাকোট কি করে হয়েছিল, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক কি করে হয়েছিল, আমরা জানি যে কি করে যেটা যা করবে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, সেটা ভারত সরকার জানে। বিজেপি জাতীয় কার্যকারিণী সংগঠনের সদস্য মিঠুন চক্রবর্তী, তিনি কি বলছেন আমরা শুনে নেব। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে এক একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা আটকাতে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের বক্তব্য শুনে নেব। কি হয় জানি না, মাদ্রাসা তো আমরা চালাই না, হতে পারে কোনো কোনো মাদ্রাসা। জেনারেল ভাবে মাদ্রাসা জঙ্গিদের জায়গা এটাই মানতে রাজি না। আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসাকে যদি এখন জঙ্গিদের আস্তানা বলে দেওয়া হয়, এরকম জেনারেলাইজেশন করা এটা একটা অন্যায় হবে। এটা একটা আরেক ধরনের বৈষম্য এবং বিভাজনের বাতাবরণ তৈরি হবে। কোনো কোনো মাদ্রাসায় কেউ হয়তো মাদ্রাসা কোনো ছাত্রের পরিচয় দিয়ে, মাদ্রাসা কোনো শিক্ষকের পরিচয় দিয়ে কিছু করতে পারে। সেটা সরকারি দপ্তরেও আছে, ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যেও হয়, এটা পুলিশের মধ্যেও হয় এই গুপ্তচর বৃত্তি। স্বাভাবিক মাদ্রাসার নামটা এসে গেলেই তখন আগামী দিনে এই আলোচনা শুরু হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় শুরু আতঙ্কবাদীরা, জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এই জিনিস একবার হয়েছিল বাংলায়, মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ এর আগেবার হয়েছিল, আবার হতে পারে, কারণ এগুলো কতগুলো রাজনীতির ইন্ধন দেয়। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। তো যেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে সেটা মোটেই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে, ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষের পক্ষে খুব সুখদায়ক নয়। এটা বাংলাদেশ যারা আপাতত দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যত দ্রুত বুঝবেন তত ভালো। কিন্তু আরেকটা ইতিবাচক দিক হচ্ছে বাংলাদেশের ভেতরে বিভিন্ন যারা খবরাখবর রাখেন দেখবেন যে একটা পাল্টা প্রতিবাদী শক্তি কিন্তু আবার নতুন করে উঠে আসছে, যারা ধর্মনিরপেক্ষতার উপরেই জোর দিয়ে বাংলার প্রশাসন চালাবার কথা বলছেন। সেই শক্তিটাকে আমরা মদত দিতে পারলেই তাড়াতাড়ি সুস্থিতি ফিরে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।